এখন বর্তমানে টাঙ্গাইল হরিজন পল্লীতে অবস্থান করতেছি। আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আমি অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে এই হরিজন পল্লীতে প্রবেশ করেছি। এখানকার জীবন, এখানকার জীবিকা, এখানকার রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন কর্দমাক্ত, এবং আমি এই জন্যই আজকে এখানে এসেছি যে বিষয়টি সরকারের এবং কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনার জন্য আমি আজকের এই লাইভে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি আসলে হরিজন হিন্দু বর্ণাশ্রম অনুযায়ী সবচেয়ে নিম্ন বর্ণের মানুষরাই হরিজন বা অচ্যুত নামে অভিহিত। বিষয়টি হলো, মহাত্মা গান্ধী 1933 সালে সমাজে অস্পৃশ্য বলে বিবেচনা করা লোকদের হরিজন নামে নামকরণ করেন। হরিজনের অর্থ হচ্ছে হরি বা ভগবানের লোক। হরি বা ভগবানের লোক। হরিজন শব্দটিকে পরে মর্যাদা হানিকর এবং অনুপালক বলে অনেকে বিবেচনা করেন। সেই জন্য এই শব্দটি বর্তমানে তেমন ব্যবহার করা হয় না। তো বিষয়টি হলো যে, যদিও এই পল্লীটি আমাদের টাঙ্গাইলের শহরের খুব সন্নিকটে এবং অবস্থান, এখানে অনেক লোক বসবাস করেন। আমি মনে করি যে মহাত্মা গান্ধী হরিজন শব্দটিকে তৈরি করেছিলেন। পুনা চুক্তি স্বাক্ষরের পর থেকেই তিনি এই শব্দটি ব্যবহার শুরু করেন। 1933 সালে তিনি তার সাপ্তাহিক পত্রিকা ইয়াং ইন্ডিয়ার নাম পরিবর্তন করে হরিজন রাখেন। সুতরাং এটি সবচেয়ে সঠিক উত্তর। আমরা আপনাদেরকে এই সম্প্রদায়ের কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। এখানকার দুঃখগাথা কথা, এখানকার পরিশ্রম, মানুষের সাথে, সমাজের সাথে এদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে বাংলাদেশে এই হরিজন সম্প্রদায়ের উপরে নানা ধরনের অত্যাচার, নানা ধরনের বিভেদমূলক কথাবার্তা প্রচলিত হয়ে আসছে। কাজেই আমি চাই যে এরাও মানুষ, এদের জীবনযাত্রা অনেক কঠিন। আচ্ছা ভাই সাহেব, আপনার নামটা কি বলুন তো একটু? ভাই সাহেব, আপনার নামটা কি? হরিজন। আপনি কি আপনি এখানকার সভাপতি? না, আমি এখানকার সমাজ কমিটির সভাপতি না, যুব কমিটির সভাপতি। যুব কমিটির সভাপতি। আচ্ছা ভাই সাহেব, আপনি যে এখানে আপনারা এখানে কত বছর যাবত আছেন? বাপদাদার অমল থেকে রয়েছে। তাতে কত বছর হবে? 100 বছর। 100 বছর। বেশি হবে। বেশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কত ঘর আছেন আপনারা? পুরো মহল্লায় প্রায় 100-100 কাছাকাছি ঘর হবে। 100-র কাছাকাছি হবে। আচ্ছা, নারী পুরুষ সহ বাচ্চা কাচ্চা সহ জনসংখ্যার পরিমাণটা কত হবে? 400-র কাছাকাছি। 400-র কাছাকাছি। আমার তো মনে হয় 400-র বেশি হতে পারে মনে হয়। কিছু মানে মহল্লার কিছু পোলাপান আছে, আমরা হিসাব রাখি না। আচ্ছা 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 আচ্ছা। বাইরে আসছে তারা, আর বাইরে যদি ধরতে যান তাহলে 600-র উপরে আসবে। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। হ্যাঁ, জি জি জি। 600-র উপরে আসবে। যাই হোক, আপনারা কি ওই খাওয়া দাওয়া বা হাট বাজার তো আশেপাশে এই অঞ্চল থেকেই করেন? আপনারা কি কোনো বৈষম্যের শিকার হন? না, এখন বর্তমানে না, আগে ছিল এটা। আপনার আগে ছিল যে আমাদের বাপদাদা কোনো হোটেলে গেলে ওই কইটায় চা দিত, অথবা পটা এর মধ্যে বসতে দিত না। এখন এই ভেদাভেদ, এই বস্তুটা আমাদের মধ্যে নাই। আমরা নিজেরাই আচ্ছা 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 এটা আমরা নিজেকে গর্ব মনে করি যে আপনাদের মুসলিম হিন্দু আমাদের কাছে চায় না, একটা বন্ধুতা হাত বাড়াইছে, এতে তাদের ধন্যবাদ জানাই। বাস, ফাইন। একটা খুব সুন্দর একটা কথা শুনলাম। যাই হোক, আচ্ছা, আপনি একটু আমার সাথে আসেন, কাইন্ডলি একটু আসেন।
আপনার নামটা কি? আপনার নামটা কি ভাই? নমস্কার, আমার নাম মুন্না হরিজন। মুন্না হরিজন। আপনার স্বাস্থ্য এবং রং তো খুব সুন্দর এবং খুব ভালো লাগতেছে আপনাকে দেখে। আপনার কোনো অসুবিধা আছেন এখানে? না, এখানে কোনো অসুবিধাই নেই। কোনো শ্রেণী বর্ণ সমস্যায় কোনো আছেন? না না কোনো লোকজন আপনাদেরকে কোনো খারাপ কিছু বলে টলে? না, আমাদের এই প্রবলেম আমাদের থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, চলেন, আসুন দাদা আসুন। আমি আপনাদেরকে তেমন বিশেষ কিছু, দিদি কেমন আছেন? আচ্ছা, আমি তো এটা বোধহয় আকাশ হরিজনের ঘর, তাই না দাদা? আমি এই আকাশ হরিজনকে আমি অত্যন্ত ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু আজকে মনটা খুব খারাপ হয়ে গেছে এই কারণে যে ছেলেটা অনেক ঋণগ্রস্ত, কিন্তু সে সঠিকভাবে মানুষের সাথে হয়তোবা অনেক কষ্টে আছেন। তো আমি আজকে দিনের পরে বিষয়টা দেখব, একটু ভাবতেছি। যাই হোক দর্শক, এটা টাঙ্গাইল হরিজন পল্লীর দেখেন একটা এখানে বিশাল এক পরিবার পরিবেষ্টিত আছে। এদের জীবন যাপন, এদের লেখাপড়া, এদের স্বাস্থ্য সব কিছুই বড় মানে না, কোনো নাই। বড় মানে সাক্ষাৎ না। মা আসেন একটু। আমার পুরান যে বাঁধগুলো এখন বল। আপনি কেমন আছেন? ভালো। ভালো আছেন? আপনার কি নাম? গেনিয়া। গেনিয়া। আপনার ঘর এটাই? এটাই। এটা আচ্ছা। আপনি তো অনেক পুরনো লোক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার এখানে কোনো অসুবিধা হয় না তো? না, অসুবিধা হয় না। আচ্ছা, আপনার এই যে এইখানে যে এখানে যে অনেক লোকজন আপনারা যারা বসবাস করেন, বাচ্চা কাচ্চা আছে, ছোটো ছেলে মেয়েরা আছে, এদের লেখাপড়া করান না? হ্যাঁ, করাই। কোথায় লেখাপড়া করান? এই যে স্কুলে। এই যে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস যে স্কুলের যে জনাব আব্দুল হামিদ ভুঁইয়া সাহেব যে তৈরি করেছেন, এখানে পড়াশোনা করান? আচ্ছা, এখানে পড়াশোনা করাইতে গেলে কোনো টাকা পয়সা লাগে? লাগে কিছু কিছু। পরীক্ষার ফি 10 টাকা, 20 আবার টাকা, 50 টাকা। মাসিক বেতন হয় 90 টাকা বা 100 টাকা। মাসিক বেতন? খুব সামান্য বেতন, মানে না, 90 না। টাকা বা জি 100 জি টাকা। জি। আমাদের স্টুডেন্ট। আমাদের বই খাতা কলম জি। ড্রেস সহ স্কুলে যা লাগে হ্যাঁ। সবকিছু দেয় আমাদের স্কুল থেকে। মাসিক বেতন শুধু 90 টাকা, ও। আর পরীক্ষার ফি 70-80 টাকা দিতে হয়। পরীক্ষার ফি 70-80 টাকা দিতে হয়। তাতে আমাদের এই হরিজন পল্লী থেকে কতজন ছাত্ররা লেখাপড়া করে এখানে? 70 থেকে 80 জন হবে। 70 থেকে 80 জন। দিদি আপনি ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, আপনাদের চিকিৎসা সেবা কীভাবে হয় এখানে? চিকিৎসা ওরকম হয় না। ভালোভাবে কথা বলেন। চিকিৎসা তো এখানে কোনো ডাক্তাররা আসেন না তো? না না না, আমরা নিজের টাকা দিয়ে নিজে যাই চিকিৎসা করাই আনি। ওইটাই মধ্যে কামাই করি, ওটাই মধ্যে খাই, ওইটাই মধ্যে চিকিৎসা করাই। লাপান্ডে কোনো চিকিৎসা আমাকে এখানে হয় না। ডাক্তার আসে না। পৌরসভা বেতনকে বাদ বলতে আর পৌরসভার বেতন আমাকে 2000 মাসিক। পৌরসভার মাসিক বেতন আপনার মাত্র 2000 টাকা করে, না? প্রিয় দর্শক এবং কর্তৃপক্ষ, এই পৃথিবীটা অনেক সুন্দর। এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে বর্তমান সমাজে মাসিক 2000-এ একটা মানুষ কিভাবে তার জীবন জীবিকা নির্বাহ করবে, এটা একটা ভাবনার বিষয়। কাজেই আমি কর্তৃপক্ষের কাছে আকুল নিবেদন করব, আপনারা মানুষ হিসাবে এই মানুষগুলোর পাশে একটু দাঁড়ান। এই মানুষগুলোর পাশে এসে তাদের সুখ দুঃখ এবং জীবনগাথা কাহিনীগুলো শুনুন। শোনার পরে যদি কিছু করার মতো থাকে, তাহলে আপনারা, আমি মনে করি সরকারের পক্ষ থেকে তাদেরকে এই সহযোগিতা করলে ওনাদের এই দুর্বিষহ জীবনটার একটা কষ্টের লাঘব হবে। আমি এই জন্যই কথা বলছি যে আমি আজকে এখানে আসছি, আমার নিজের প্রয়োজনের তাগিদে এই জন্য আসছি যে আমার ইচ্ছা আছে যে এরাও তো মানুষ। আমাদের প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন এই পৃথিবীর থেকে চলে যেতে হবে। সুতরাং
এই চলে যাওয়ার মাঝখান দিয়ে আমরা যদি কারোর জন্য কোনো কিছু করতে না পারি, তাহলে মানুষ হিসাবে আমাদের দায় অনেকটা আটকে থাকবে। যাই হোক ভাই, আসেন একটু আমরা দিদি, আপনি আপনার আপনি কিছু কথা বলেন। আপনার এই জায়গায় যে আপনি আছেন, যে মানুষগুলো নিয়ে আপনি আছেন, আর সবাই তো আপনাকে বড় মনে করে, সবাই বড় মনে করে, আপনি সবারই গার্জিয়ান। আপনার কিছু কথা বলেন, আমরা শুনবো। আমার কথা এই যে ঘর বাড়ি দেখেন আমাকে কি অবস্থা হয়ে রয়েছে। জি, এখানে বৃষ্টি পড়লে ভইরা যায়, এগুলা পোলাপান কষ্ট করে আসা যাওয়া করবার কষ্ট হয়। আবার একটা রুমের মধ্যে পচা পানি আমাদের ঘুমাইতে এলাকায় পারি পুরো না, উঠে পড়ে। পোলাপান নিয়ে খুব কষ্ট হতে থাকি। একটা রুম, ওইটার মধ্যে ছেলে বউ সব নিয়ে থাকি, এগুলা কষ্ট, অনেক কষ্ট আসে। আমি কর্তৃপক্ষের কাছে এই যে আমার সামনে যে মা কথা বলছেন, তার এই কথার প্রেক্ষিতে আমি পৌরসভার কাছে আকুল আবেদন জানাবো, আপনারা অনুগ্রহপূর্বক এখানে এসে তাদের কথাগুলো তাদের বলেন, কথা বলেন। আমাকে এখানে যে রুমগুলা দিয়েছে এটার মধ্যে তো অনেক কষ্ট হয়ে থাকি। এখন দিলে 90-100 মতন ঘর দিলে, তাই না আমরা সব বাল বাচ্চা নিয়ে থাকি। 36টা বর্তমান মেয়র। কর্তৃপক্ষ বরাদ্দ ছিল, বরাদ্দ আমাদের এস্টিমেট নিয়ে গেছে প্রায় 90 জনের মতো, 60-80 জনের মতো। এখন আমাদের বরাদ্দ যে মাত্র 32 জনের মতো। 90 জনের তো এতজন মানুষ থাকে। 90 জনের ক্ষেত্রে 32 জন, 32টি বরাদ্দ, এটা অত্যন্ত অপ্রতুল। আমি কর্তৃপক্ষের কাছে বলবো, আপনারা এই জায়গায় অন্তত পক্ষে 100টি বরাদ্দ দেওয়ার জন্য আমি জোর সুপারিশ করছি। আমি পৌরসভার কাছে, পৌরসভার কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই হরিজন পল্লীতে কমপক্ষে 100টি ঘর, 100টি এই বরাদ্দ দেওয়ার জন্য আমি জোর সুপারিশ করছি। আমি মনে করি যে এই জায়গাটি সকলের জন্য, আমরা যেখানে যে অবস্থায় আমরা বসবাস করি, কিন্তু আমরা এখানে অন্ততপক্ষে আর কিছু না হোক আমরা মানুষ হিসাবে পরিচিত। এই মানুষগুলোর পিছনে, এই মানুষগুলোর পাশে, এই মানুষগুলো না থাকলে আমাদের জীবনযাত্রার মান অনেক অংশে খাটো হয়ে যেত। আপনারা হয়তো জানেন যে এই সম্প্রদায়ের যে আসল, এই সম্প্রদায়ের যে হরিজন সম্প্রদায়ের যে কাজটা কি, এটা হয়তো আপনারা জানেন না। বাংলাদেশে বসবাসকারী অবাঙালি দলিতদের সাধারণভাবে হরিজন বলা হয়। ব্রিটিশ আমলে পরিষ্কার পরিচ্ছন্নতা 1838 হইতে 1850, চা বাগানের কাজ 1853 হইতে 1854 সাল, জঙ্গল কাটা, পয় নিষ্কাশন প্রভৃতি কাজের জন্য ভারতের নানা অঞ্চল থেকে দলিত মানুষকে এদেশে আনা হয়। তাদের থাকতে দেওয়া হয় কাজের জায়গায়, অর্থাৎ কলোনিতে। এই যে তাদের কলোনি, এই যে তাদের কাজের যে অবস্থা, এই যে তাদের বসবাসের যে অবস্থান, দর্শক আমরা দেখাচ্ছি এই যে একটি ঘরে অনেকগুলো মানুষ একত্রে বসবাস করে। এটা আপনারা কে কীভাবে দেখবেন আমি জানি না, তবে একটি ঘরে ছেলে, মেয়ে, ছেলের বউ, বাবা, মা, আত্মীয় স্বজন একত্রে সবাই একসাথে একই অবস্থায় বসবাস করেন। আমি মনে করি যে এই অসুবিধাটা দূরীকরণের দায়িত্ব বাংলাদেশ সরকার তথা আমাদের পৌরসভা কর্তৃপক্ষ। আমি কর্তৃপক্ষের কাছে জোর সুপারিশ করছি এবং সরকারের প্রতি জোর সুপারিশ করছি, টাঙ্গাইল হরিজন পল্লীকে একটা আধুনিক পল্লীতে রূপান্তর করার জন্য। আর একটা বিষয় আছে, এখানে চিকিৎসা, বাচ্চা কাচ্চাদের চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা নেই। তারা অত্যন্ত দারিদ্রতার মাঝখানে থেকেও তারা এই চিকিৎসা সেবাটা পান না। আমি মনে করি যে এখানে পার্মানেন্টলিভাবে একজন চিকিৎসকের স্থায়ী চিকিৎসা ব্যবস্থা করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আসলে ব্যক্তিগতভাবে আমি এই কথাগুলো এখানে আলোচনায় আনতাম না,
এখানে দেখেন অনেকগুলো ছেলে মেয়ে একসাথে খেলা করছে, একই ঘরে তারা স্ত্রী, পুত্র, কন্যা, জামাই, পিতা, মাতা সবাইকে নিয়ে একত্রে বসবাস করেন। আমি চাই যে, ভালো আছেন আপনি? আচ্ছা, এলাকার মুরব্বী আছেন, বড় ভাই আছেন? নমস্কার, ভালো আছেন আপনি? বলি আমরা লোক গাছ 90 আমি ভয়েস অফ গুড নিউজ 24 থেকে আসছি। আমি এই চিত্রটা তুলে ধরতেছি আপনাদের কথাগুলো। আপনি কোনো সমস্যা আছে নাকি? কি ব্যাপারে সমস্যা? এই যে আপনারা তা আছেন এখানে, আপনাদের লেখাপড়া, খাদ্য, তারপর থাকা, তার চিকিৎসা, এগুলার কোনো আছে কিনা? আসলে তো বহু সমস্যা আছে। আমাদের ঘর বাড়ি ভাঙ্গা, আচ্ছা আচ্ছা, বহু কিছু সমস্যা। বৃষ্টি নামলে ঘর থাকতে পারি না, পানি পড়ে, বসে থাকি, গামলা দইরা, মাটি দইরা পরে পরে। তারপরে বেতন হইলো কম। বেতন কত? 2000 টাকা বেতন পাই। হ্যাঁ, এই কথা আমি শুনেছি আমি। 2000 টাকা বেতন কি হয়? 2000 টাকা বেতন কি হয়? তারপরে 2000-এর মধ্যে ঝাড়ুটা আমাকে কিনতে হয়। ওহো, ঝাড়ুটা যদি আমরা কিনি তাহলে 200 টাকা প্রতি মাসে ঝাড়ু যায় না। ঝাড়ু যায় না। ইয়েস ইয়েস, তাহলে টাকা ঠিকলো কত? 18। 18। আর না রে বাকাল বাকাল লাগাই তাই বল, কোন দাই কোন আপনি বলেন, আপনি 200 টাকা বাইরে যায়, পাই 1800। 1800। আর যারা একটু ফাঁকে কাজ করে পৌরসভার, তা করে গেতে আইতে 40 টাকা ভাড়া জায়গা, গেতে 20 টাকা, আইতে 20 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাস স্ট্যান্ডে যারা আসছে কাজ করে, প্রতিদিন 30 এইখান থেকে যদি যাই 20 টাকা নেয় ভাড়া, একজন আর 20 টাকা একজনের, তাহলে 40 টাকা বাইরে যায়। তাহলে 40 টাকা যদি বাইরে যায় তাহলে টিকে কত? 2000-এর মধ্যে 1200 তো চলে হ্যাঁ যায়। হ্যাঁ, চলে যায়। টিকে 800, 800-র মধ্যে 200 টাকা তো চলে যায়, টাকা থেকে 600 টাকা হিসাবে আমরা বেতন পাই। তাও আমাদেরকে বলে যে তোমাদের বহু বেতন দেওয়া হয়। এটা কে বলে? মানকে বলে, পৌরসভা থেকে বলে। তারা কি কখনো এখানে আসে, দেখছে কখনো আপনাদের? না, কেই আসে না, কেই দেখে না। এখানে যে কমিশনার আছে, মেয়র সাহেব আছেন এবং আরো পৌরসভার লোকজন আছেন, তারা কি এখানে আসেন? নিজের নিজের ধান্দায়, নিজের নিজের চিন্তায়। আপনাদের চিকিৎসার ব্যাপারে কোনো আছে নাকি? হ্যাঁ? আপনারা চিকিৎসা করেন কোথায়? কোনো চিকিৎসারই নাই। নিজের ব্যক্তিগত টাকা দিয়ে চিকিৎসা করে। আচ্ছা আচ্ছা। সুবিধা বলতেই নাই। সুবিধার মধ্যে 2000 টাকা বেতন। আরে বাবা, আমি তো এই কথাটা শুনতেছি, 2000 টাকা কি এই যে জগতে মানুষ তোলে নাকি? 2000 টাকা বেতন, একদিন না গেলে অ্যাবসেন্ট, তো দুনিয়ার রকমের কথা এইরকম। উনি হলো আমাদের এলাকার সভাপতি রূপম হরিজন। আচ্ছা, আপনার নামটা কি ভাই? আমার নাম লক্ষণ হরিজন। লক্ষণ হরিজন। আপনি কি সভাপতি সাহেব? জি, আমি এলাকার সভাপতি। আচ্ছা, আপনি যে সভাপতি, আপনার এই হরিজন পল্লীতে যে সমস্ত সমস্যা আছে, এই সমস্যাগুলো, এই যে স্যালারি, আপনাদের বেতন, চিকিৎসা, তারপরে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আপনি কি কর্তৃপক্ষের কাছে কোনো আলোচনা করেন? হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। মেয়র আসছিল, জি। মেয়র এসে দেখে গেছে। এর আগে আমাদের বাসার এই জায়গা সোল টেস্টের জন্য আসছিল। আচ্ছা 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 আমরা এই জায়গা থেকে অনেকগুলো সোল টেস্ট করা হয়েছে, 5টা 7টা। আচ্ছা আচ্ছা এই সোল টেস্টের মাধ্যমে আচ্ছা। আপনার এই জায়গা আমাদের বাড়ি ঘর দেওয়ার কথা হইলো 84। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের ঘর 84টা দরকার। হ্যাঁ, আপনাদের ঘর দরকার 84টা। আমাদের ঘর দেওয়া হয়েছে 36টা। আপনাদের ঘর দেওয়া হয়েছে 36টা। আপনারা অনুগ্রহপূর্বক, আমি আমার পক্ষ থেকে বলছি যে আপনারা কর্তৃপক্ষের কাছে, পৌরসভার কাছে আপনাদের যে ঘর যা দেওয়ার কথা, জি, সেই বিষয়টা আপনারা সবাই মিলে তুলে ধরেন যে এই 36টা ঘর আপনাদের হবে না। সেটা নিয়েই আমরা প্রতিবাদ করছি। মেয়রের কাছে গেছি, এমপির কাছে গেছি। এমপি সাহেব বলছে এটা আমাদের হাতে কিছু নাই, এটা মেয়র কাছে গেছি। মেয়র সাহেব এক কথাই বলছে যে বন্দুক থেকে গুলি যখন বেড়ে গেছে সেটা আর ধরে রাখা সম্ভব না। না, এটা আমি মনে করি আপনারা আলোচনা করেন। আমরা এটা আলাপ আলোচনার মাধ্যমে রাখছি। কিছুদিন আগে আমাদের কাছে মেয়র সাহেব আসছিল, জি, জি। বলে গেছে যে আপনাদের ওই পাশে ওইদিকে পার হবে,
ওইদিকে ভাঙে ছুড়ে দিবে। তা আপনাদের এই যে স্কুল ঘরের ভিতরে যাদের বাসা ভাঙা হবে, কেনা যাবি বাদ তাদেরকে এদিকে এই ঘরের ভিতরে রাখার জন্য কিন্তু আমাদের ওই ধরনের যারা এই যে এত টাকা খরচ করে যে ঘর বাড়ি বানাইছে তাদের তো একটা ক্ষতিপূরণের প্রয়োজন আছে। জি জি। সরকার তো ব্রিটিশ আমলে বানায় গেছে, তারপর তার কেউ বানায় নাই, আমরা যে নিজের থেকেই বানাইছি, যেটুকু বানাইছি। একটা সরকার যখন বাজেট করে তখন ওই বাজেটের মধ্যে কিন্তু সম্পূর্ণ কিছু উল্লেখ থাকে যে একটা মানুষ কোথায় থাকবে বা কি করবে, সম্পূর্ণ খরচগুলো কিন্তু সেটার মধ্যে অ্যামাউন্ট ধরা থাকে। জি জি। তা আমাদের মেয়র সাহেব ওই ধরনের কোনো আশ্বাস দেয় নাই বা আমাদেরকে যে কয়টা ঘর দিবে ওই ধরনের আশ্বাস দেয় নাই। শুধু উনি বলে গেছে যে আপনাদের বিল্ডিং হবে, বহুতলা ভবন হবে, সেটা কমপ্লিট করার জন্য আপনাদেরকে সবাইকে মানে যেটুক সরানোর জন্য কথা বলছে সেটুক থেকে পাবলিক সরাই দেওয়া বলছি। কিন্তু তারা যা থাকবে কোথায়, খাবে কিভাবে, ঘর ভাড়া দিয়ে থাকবে কয় টাকা, এটাতে কোনো কিছু বলে না। 2000 টাকা দিয়ে ভাড়া দিব। একবারে কিরকম করে এতগুলা পোলা পানা আর আপনি দেখতে পাচ্ছেন যে এই দেখেন আমাদের কি অবস্থা। এই যে একটু বন্যা হইলে যে পানি ভরে যায় এই জায়গা, শহরের পানি আমাদের এলাকায় উঠে যায়। ময়লা টলা ঠিক মতো দর্শক, এখানে একটা চরম একটা সমস্যা, সেটা হলো যে বৃষ্টি হলেই সমস্ত পানি এই হরিজন পল্লীতে প্রবেশ করে এবং সেই পানি নিষ্কাশনের কোনো প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটু খালি জায়গা, এই জায়গায় যদিও বৃষ্টি হয়নি তারপরেও সামান্য একটু বৃষ্টি হওয়াতেই এখানে পানি জমে আছে। সুতরাং অধিক বৃষ্টি হলে পানির পরিমাণটা বেশি হবে, এটাই স্বাভাবিক। এখানকার ছেলেমেয়েরা এই জায়গা থেকে স্কুল কলেজে তারা সরাসরি যেতে পারে না শুধু অব্যবস্থাপনার কারণে। কাজেই আমি কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলো তুলে ধরলাম, কর্তৃপক্ষ যেন এই বিষয়গুলো সুন্দরভাবে একটু দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না। আমি কর্তৃপক্ষের কাছে এই মানুষগুলোর জীবনগাথা কথা আমি আপনাদেরকে শোনালাম। আপনারা অবশ্যই আমার মনের অভিব্যক্তি আপনারা বুঝতে পারছেন এবং এদের এখানকার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং আরও আম্মা আছেন এখানে, তারা যেভাবে আকুল আবেদন জানিয়েছেন, আমি মনে করি এই মানুষগুলোর জন্য আপনারা একটু এগিয়ে আসবেন। কর্তৃপক্ষের কাছে আমি জোর সুপারিশ করছি, আপনারা কষ্ট করে হলেও এখানে এসে নিয়মতান্ত্রিকভাবে উনাদের এই কাজগুলো করবেন বলে আমি আশা করি। আর বিশেষ কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এখানে এই যে শ্রী শ্রী শীতলী মাতার মন্দির, এই যে একটা ঘর, এই একটা ঘর আমি দেখাবো আপনাদেরকে। এই ঘরটা এখানে বৃষ্টি দেখা যায় না, এই যে বৃষ্টি যতগুলো দেখেন সব ফুটোওয়ালা বৃষ্টির পানি, এখানে সবসময় বৃষ্টি হলে এখানে পানি পড়ে। কাজেই আমি কর্তৃপক্ষের কাছে আমি জোর সুপারিশ করছি যেন ভিত্তিক, প্রয়োজন ভিত্তিক, অগ্রাধিকার ভিত্তিতে তাদের এই দুঃখের পাশে এসে দাঁড়ান এবং তাদের যে সমস্ত সমস্যা দিয়ে আছে, এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই, এখানে জলাবদ্ধতা থাকে, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, তারপরে বৃদ্ধ যারা পিতামাতা আছেন তারা সরাসরি সব জায়গায় চলাচল করতে পারে না। আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো যে কর্তৃপক্ষ যেন এই বিষয়টির প্রতি একটু সুনজর দেন এবং এদের প্রয়োজনীয় স্যালারি সহ এদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটু অগ্রসর হন। আমি SM মুফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে, হরিজন পল্লী, টাঙ্গাইল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।